আমি যদি অপরাধী হই অবশ্যই আমার বিচার চাই। আমার বিচার প্রশাসন করবে, অবশ্যই করবে। আপনারা আসেন, দেখেন সিসিটিভি ফুটেজ দেখেন বা কোনো কিছু দেখেন, দেখে প্রুভ করেন যে আমি তার স্ট্যান্ড দিয়ে পিটাইছি বা ছিলাম ফার্স্টে সেকেন্ড মারছি তারে, আমার বিচার কোনো সমস্যা নেই। নিজে সংশয়হীনভাবে নিজের বিচার চাইছিলেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ। তখনও তিনি জানেন না তার মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে, যিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার এক বন্ধু। এ বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন জালাল। হলের ভিতরে এইসব খুনিরা কিভাবে ঢুকছে, কারা ঢুকাইছে, ওরা কারা? তাহলে আপনাদের প্রশ্রয় ঢুকছে। এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এখন কারা আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছে তারাই আছে। তারা তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা একটা মানুষকে কতটুকু মারলে মানুষ মারা যাবে? অন্তত 3টা বিভৎস পিটিয়ে হত্যার ঘটনা আমার সামনে এসছে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মোটিভেশন দিচ্ছেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, বাংলা সিনেমার লাস্ট দৃশ্যে যেমন পুলিশ এসে বলে সেরকম। চোরের মার বড় গলা। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মানসিক ভারসাম্যহীন ভাইকে পশুর মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। আর এটার সাথে জড়িত আছে সাবেক ছাত্রলীগ নেতা। তিনি ক্যামেরার সামনে এমন ভাবে কথা বলছে যেন তিনি ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। দর্শক, ইতিমধ্যে কিন্তু তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। তিনি যে এই মারপিটের সাথে জড়িত আছে, জনগণ কিন্তু সেটা সম্পূর্ণ দেখেছে। দর্শক, এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রয়েছে আজকের ভিডিও জুড়ে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দর্শক, চলুন আমরা আগে ভিডিওগুলো দেখে আসি। আমি যদি অপরাধী হই অবশ্যই আমার বিচার চাই। আমার বিচার প্রশাসন করবে, অবশ্যই করবে। আপনারা আসেন, দেখেন সিসিটিভি ফুটেজ দেখেন বা কোনো কিছু দেখেন, দেখে প্রুভ করেন যে আমি তার স্ট্যান্ড দিয়ে পিটাইছি বা ছিলাম ফার্স্টে সেকেন্ড মারছি তারে, আমার বিচার কোনো সমস্যা নেই। নিজে সংশয়হীনভাবে নিজের বিচার চাইছিলেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ। তখনও তিনি জানেন না তার মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে, যিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার এক বন্ধু। এ বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন জালাল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ভাই, এখন যদি জাস্ট ওই ফটো থেকে আমার অ্যারেস্ট করে, ভাই আমার এখানে তো কিছু সেলফ ডিফেন্সের কিছু থাকে না। তারা আসুক, তারা আমাদের সাথে কথা বলুক, আমি মারছি কিনা তোর প্রুফ দেখ, আমার প্রুফ দিতে হবে তো, হ্যাঁ। যে আমি যে স্ট্যাম্প হাতে নিছি যে মারছি তা তো না। আমি স্ট্যাম্প হাতে নিছি, আমি ওই জায়গায় ফেরানোর পর পড়ে গেছে, যে স্ট্যাম্প তোলাটা দেখতেছে, কিন্তু যে জুনিয়র যেটা মানে পিটাই গেল, ওরা যে ফিরেতে যে স্ট্যাম্পটা পড়ে গেছিল ওইটা তুলে আমার পিছনে রাখছি, এটা মানে কেউ আর করে নাই। ওই জাস্ট ধরছি, ওইটুকু মানে ওই করছে, ফোকাস করছে। আমি যদি এত ভীত থাকতাম তাহলে আমি আমার এই আপনাদের সামনে যে আসার আমার দরকার ছিল না, মিডিয়ার সামনে আসার দরকার ছিল না, বলা তো থাকতাম, তাই না? চলে যেতাম যে কোনো জায়গায়। একটা ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ফজলুল হক হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করে মারধর করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল। রাত 12টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আলোচনায় আসেন সাবেক এই ছাত্রলীগ নেতা। নিহতের বন্ধু বেলাল গাজী বলেন, গত 3-4 বছর ধরে তার এই মানসিক সমস্যা দেখা দেয়। তোফাজ্জলের মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন অনেকে। খুনিরা কিভাবে ঢুকছে, কারা ঢুকাইছে, ওরা কারা? তাহলে আপনাদের প্রশ্রয় ঢুকছে। এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এখন কারা আছে? কারা আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছে তারাই আছে। তাহলে আপনারা কিন্তু এই দায় এড়াইতে পারবেন না। সমন্বয়ক কারা? এরা তো প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি প্রাইভেট ইউনিভার্সিটির কেউ আছে? মানে একদম প্রধান যে 5 জন সমন্বয়ক, 6 জন সমন্বয়ক, তাহলে প্রধান নেতৃত্ব যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত না, এটা কাঙ্ক্ষিত, তারা তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা একটা মানুষকে কতটুকু মারলে মানুষ মারা যাবে, কতটুকু মায়ের দিলে মানে একটা মানুষ সামনে ধরফরায় মারা যাবে, চিকিৎসা পাওয়ার পর্যন্ত সে সুযোগ পায় না। তো এই দায় কিভাবে তারা এড়াবে? আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ, বিভিন্ন জায়গায় বড় বড় বক্তৃতা। আগের নিজের ক্যাম্পাস, আগে নিজের শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করুন। আগে আপনার শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত না, এরকম খুনিদেরকে যারা প্রশ্রয় দিচ্ছেন হলের ভিতরে, এইসব খুনিরা কিভাবে ঢুকছে, কারা ঢুকাইছে, ওরা কারা? তাহলে আপনাদের প্রশ্রয় ঢুকছে। একজন মানুষ মানসিক ভারসাম্যহীন হইতেই পারে। সে যেহেতু ওই হল পর্যন্ত গেছে, সে মানসিক ভারসাম্যহীন না। আর হইলেও যদি একটু হয়, তাহলে তো তাদেরকে কম বেশি সবার চেনার কথা। সে একটা মানুষ, তার প্রথম পরিচয় সে মানুষ। মানুষকে এইভাবে পিটায় মারতে পারে? আবরার ফাহাদকে যে বুয়েটের ভিতরে মারছিল, আমরা রাস্তায় দাঁড়ায় প্রতিবাদ করছিলাম না তাৎক্ষণিক? আবরার ফাহাদের পুরো শরীর জুড়ে যেই মায়ের দাগগুলা ছিল, আজকে তো তার শরীরের মধ্যে সেই দাগগুলা দেখতে পাইছি। কতটা নরপিশাচ না হইলে, কতটা নিকৃষ্ট পশু না হইলে
একটা মানুষ হইয়া আমরা সন্ত্রাস লীগের দেখি নাই, সন্ত্রাস লীগের সন্ত্রাসীদেরকে দেখি নাই ছাত্রদের বুকে কিভাবে গুলি চালায় মারতে, ছাত্রদের শরীরের উপরে কিভাবে দা বটি ছুরি দিয়া কোবায় কোবায় মারতে। এলে আমরা তো জানি যে এরা পালাইছে, এরা চলে গেছে দেশ থেকে, বা দেশে থাকলেও এরা নিবৃত হয়েছে, এরা নাই। কিন্তু এই পশুর রূপ নিয়ে ওরা কারা? এই যে এখানে কি ছাত্রলীগ নেতা বলে সাবেক সে জালাল নাম বা হোয়াট এভার যেই হোক, এখানে কতগুলো মানুষ জড়িত, ভিডিও ফুটেজে দেখা যাইতেছে কতগুলো মানুষ এখানে দাঁড়ায় আছে, সবাই মিলা কতটা নৃশংস না হলে তারে খাবার খাইতে দিচ্ছে আগে। তাহলে খাবারই যেহেতু খাওয়াইলি তাহলে মারলি কেন? ওই মায়াটা কেন দরকার ছিল? তার মানে কি প্রহসন? মানুষের মনুষ্যত্ব নিয়ে প্রহসন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এইরকম মানে নিকৃষ্ট নরপৈশাচিক একটা হত্যাকাণ্ড কিভাবে তারা সংগঠিত করলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম বলি আর কর্তৃপক্ষ বলি, ওনারা কোথায় ছিল? আর যারা বলতেছে শিক্ষার্থী, কে শিক্ষার্থী? তোমরা তো সন্ত্রাসী, তোমরা খুনি। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা প্রত্যেকে সন্ত্রাসী, তারা খুনি। তোমাদের পরিচয় তোমরা খুনি, তোমরা কোনো ছাত্র না। তোমরা ছাত্র পরিচয় দিয়া সারা বাংলাদেশ না পৃথিবীর সকল ছাত্রদেরকে লজ্জিত করো না। লম্বা লম্বা কথা বলি, মোটিভেশন দেই। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মোটিভেশন দিচ্ছেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, বাংলা সিনেমার লাস্ট দৃশ্যে যেমন পুলিশ এসে বলে সেরকম ব্যবস্থার কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি। ব্যবস্থা নিয়েছেন তারা। এই সরকার ক্ষমতায় আসার পর খুলনায় এক কিশোরকে বেদম পিটুনি দেওয়া হয়েছে। ঘটনাটা তিনি বেঁচে আছেন, ভিডিও আছে, ছবি আছে, প্রত্যেকের চেহারা চেনা যায়। গ্রেফতার করা হয়েছে? কাউকে করা হয়নি। লম্বা লম্বা কথা বলা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়নি, এবং ব্যবস্থা নিয়ে সেটাকে ভিজিবল করা হয়নি। ভিজিবল করতে হবে। এই বার্তা যদি সোসাইটিতে পারসেপশন থাকেও, এই বার্তা সোসাইটিকে দিতে হবে। এটা ক্রাইম। একটা গণপিটুনির ঘটনাও ঘটবে না, ভয়ঙ্করতম অপরাধীর প্রতিও। মারা যাক না যাক সেটা পরের কথা। এই দেশে বিচার নাই, এই নাই, জামিন নিয়ে বেরিয়ে যায়, ঠিকমতো বিচার হবে না, পুলিশ ঘুষ খায়, নানান অভিযোগ এনে মানুষ এই মব ভায়োলেন্স যেটা আছে, লিঞ্চিংকে তারা জাস্টিফাই করার চেষ্টা করেন। নো, কোনোটাই জাস্টিফিকেশন না, হতেই পারে না। এই দেশে সবকিছু যদি উচ্ছন্নে যায়, তারপরও পিটিয়ে কাউকে মেরে ফেলা যাবে না, কোনোভাবেই যাবে না। চক্রান্তের কথা কেউ কেউ বলছেন, থাকতে পারে চক্রান্ত, থাকতে পারে যে এর মধ্যে ছাত্রলীগের লোক, ঢাকা ভার্সিটির ক্ষেত্রে বলা হচ্ছে একজন ছাত্রলীগের লোক জড়িত ছিল, ইত্যাদি ইত্যাদি। আমি সরি, আমি ছাত্রলীগের বলে ষড়যন্ত্রের কথা বলে বলছি না। এই মেন্টালিটি আমাদের আছে, আমরা এটা সঠিক মনে করি। এবং শুধু শুধু পুলিশ বা অন্য কোনো ক্ষেত্র না, আমাদের জীবনের যাবতীয় সংকট, যাবতীয় অপারেশন, যাবতীয় ডিপ্রেশন আমরা এরকম জায়গায় ভেন্ট করার চেষ্টা করি। এই জিনিসটা এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার। এবং আমরা নিরপরাধ বলে, যেমন আমি দেখছি যে মশাল মিছিল হবে আজ ঢাকা ইউনিভার্সিটিতে, যাকে পিটিয়ে মারা হয়েছে তার। আবারও বলছি, এটা ডিজিজের মূল জায়গা। ও চোর ছিল না, ও একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিল। তাই আমরা বেশি সচেতন হয়ে উঠলাম কিনা, যদি হয়ে উঠে থাকি, এটা ইনসাফের সমাজ না, কোনোভাবে ইনসাফের সমাজ না। এমনকি ভয়ঙ্করতম অপরাধী, যাকে ভয়ঙ্করতম অপরাধ করার যদি চাক্ষুষ প্রমাণ আমাদের সাথে থাকে, ভিডিও থাকে, তারপরও আমরা কোনো মানুষকে ন্যূনতম আঘাত করতে পারি না। প্রায় বলি, কথাগুলো খুব কেতাবি শোনায়, কিন্তু এটাই রাষ্ট্র। আমরা যদি রাষ্ট্র গঠন করতে চাই, আমরা যদি একটা জাতি, পলিটিক্যাল জাতি, পলিটি হয়ে উঠতে চাই, তাহলে আমাদের এটা বুঝতে হবে। তো আমরা না বুঝলে আমরা রাষ্ট্র গঠন করার যোগ্যই না। আমরা একটা মধ্যযুগীয় ট্রাইবাল সোসাইটি হিসেবে থাকবো। অনেকে বলেছেন, খুব কেতাবি কথা বলছি, অতি ইউটোপিয়ান আদর্শিক কথা বলছি না, এটা খুবই দ্য ভেরি বেসিক অফ ফর্মিং আ স্টেট। আমরা প্রস্তুতি হইনি। এবং আমরা এই যে যথারীতি খাগড়াছড়ি ঘটনা নিয়ে কেউ কি আলাপ করছি? আমি তো ওই খাগড়াছড়ি থেকে ফোন পাইনি, আমি তো মিডিয়ায় ফোন পেয়েছি। আমি যদি সার্চ করে দেখাই আপনাদেরকে, যে কেউ সার্চ দিন তো গণপিটুনিতে মৃত্যু কি পরিমাণ পাওয়া যায়, উচ্চবাচ্য করিনি। আমি এটা মানি যে এই দেশের মেধাবীদের জায়গাগুলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে যখন এই ঘটনাগুলো ঘটে, তার একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে। আমরা ধরে নেই যে তারা একটু বেটার চিন্তা হবেন, বেটার বুঝবেন, সবকিছু বেটার নৈতিকতা হবে তাদের। সুতরাং অন্য জায়গার একেবারে আমজনতার চাইতে এদেরকে একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা বা চিন্তা আমাদের আছে। কিন্তু আমি দুঃখিত, আমাদের দেশে এই ভিন্নতা আছে বলে আমি মনে করি না। নোংরা বাজে ট্রাইবাল মেন্টালিটি আছে অনেক ক্ষেত্রেই। না হলে আমরা তথাকথিত শিক্ষিত মানুষরাও কি বহু বছর রাষ্ট্রীয় বিচার বহির্ভূত হত্যা, রাষ্ট্রীয় খুনকে সমর্থন করেছি। আমি নিজে জানি, কারণ খুব অল্প মানুষদের একজন আমি নিজেকে ক্লেম করছি যিনি প্রথম থেকে এটার বিরুদ্ধে কথা বলেছেন। অন্তত যখন লিখছি তখন আমি দেখেছি আমাদের তথাকথিত শিক্ষিতরা কিভাবে আমার বিরুদ্ধে কথা বলেছেন। তো আমরা তো মেনে নিয়েছিলাম যে রাষ্ট্রই খুন করতে পারে, সে যদি মনে করে যে সে অপরাধী। শুধু ইন্টারেস্টিং ব্যাপার, তখন আমরা কথা বলেছি সেই সব ক্ষেত্রে, যে ক্ষেত্রে কেউ অপরাধী ছাড়া যদি কাউকে মেরে ফেলা যায়। এবং মেরে ফেলা লাগবে না, পা গেছে লিমনের
লিমনের পা যাওয়ায় আমরা কেঁপে উঠেছি, কারণ লিমন অপরাধী ছিল না। ওকে কেন গুলি করবে? লিমন অপরাধী হলে অবশ্যই মেরে টেরে ফেললে আমাদের কিছু আসতো যেত না। ও যদি কোনো ভয়ঙ্কর অপরাধীর আগে যে নানান রকম বিশেষণ থাকে, ডেরোগেটরি বিশেষণ, সেরকম যদি একজন অপরাধী সে হয়ে থাকতো, তাহলে মিলনকে খুন করে ফেললে আমাদের কিছু আসতে যেত না। দিস ইজ দ্য ডিজিজ। আমাদের তথাকথিত শিক্ষিতরাই উচ্চ শিক্ষিতদের সাথে ব্যক্তিগত পর্যায়ে ডিবেট করেছে এগুলো নিয়ে, আমার মনে আছে, কিন্তু আমরা এগুলো করবো। তো তাই যদি হয়ে থাকে, কিসের শিক্ষিত কিসের কি? পাশ দেওয়া মানে শিক্ষিত না। পাশ দিয়ে বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢুকবো, এটা শিক্ষা না, এটা শিক্ষা না। গত বহু বছর থেকে যেটা হচ্ছিল। বটম লাইন হচ্ছে সরকারকে মেসেজ দিতে হবে, মানে মোটিভেশন দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা দেখছি, ইউ মাস্ট মেক ইট ভিজিবল। শুধু এই দুইটা ঘটনা না, এই দুইটা ঘটনা আমি ধারণা করি ছাত্রলীগ পিটিয়ে মারার ঘটনা থামাচাপা পড়ে যেতে পারে। ছাত্রলীগকেও আওয়ামী লীগের উপরেও কোনো মানবাধিকার লঙ্ঘন হতে পারে না। বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন, বরগুনা জেলা, বরিশাল বিভাগ, সেখানে এই দীর্ঘদিন আছি। আজকের ছাত্রলীগ আজকের দেখেন আমার কষ্ট, হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকার পরও আমার চাকরি বেড়ে, আমার আব্বা আম্মা নাই, আমার ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আমার একটা গাড়ি মোটরসাইকেল, হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নাই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি, সো এভরি ডিসিশন মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, অ্যাবসলিউটলি রাইট, ইয়োর রিয়াকশন দ্য বিএমপি নট পিপল, বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই যে গণতন্ত্রের মূল মন্ত্র, সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে। আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক, যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আন্দোলনকারীরা কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর ভাঙেনি, আন্দোলনকারীরা ভাঙছে শেখ মুজিবের মূর্তি। তার মানে মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ নাই। আমাদের সংঘর্ষ যারা এই চেতনাকে বিক্রি করে আমাদেরকে দমন করেছে, পীড়ন করেছে, তাদের সঙ্গে। মানুষ কেন শেখ মুজিবের মাথার উপর দাঁড়ায় তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলো? বলেন, কেন সেই মূর্তিগুলো ভাঙলো? এই চেতনাকে ব্যবহার করে যারা মানুষকে দমন করেছে, রাজনৈতিক দলগুলোকে দমন করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, সেই কেন্দ্র করে। এবং দেখেন, এই ছবিকে ব্যবহার করে করেই কিন্তু বছরের পরে বছর শাসন করেছে, শোষণ করেছে। ওমা, উনি শেখ মুজিবের মেয়ে, ওনার বিপক্ষে বলা যাবে না, এবং ওনার কোনো বিকল্প নাই। এই একটা ছবি এবং মূর্তিকে ব্যবহার করে করে এখন অনেকেই শেখ মুজিবের ছবি দপ্তরে দপ্তরে রেখে দিয়েছে, উপদেষ্টারা রেখে দিয়েছে। আমার কথা হলো, এটা যদি রাখা বৈধ হতো, তাহলে জনগণ এই মূর্তি ভাঙে অবৈধ কাজ করছে। হয় আপনি বৈধ, না হয় জনগণ বৈধ। জনগণ যেই মূর্তিগুলো ভাঙছে, আপনারা সেই ছবি দপ্তরে রাখায় রাখেন কিভাবে? আপনারা কি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন, নাকি শেখ মুজিবের লিগেসি বহন করতেছেন? জিজ্ঞাসা করছি। এই ছবি পাপ না, কিন্তু এই ছবি রেখে রেখে জনগণকে অত্যাচার করা হয়েছে। এই ছবি সামনে রেখেই ভোট চুরি করা হয়েছে। এই ছবি সামনে রেখেই স্বৈরতন্ত্র কায়েম করেছে। তাই এই ছবি জনগণ ভেঙেছে। যেই ছবি জনগণ ভাঙছে, সেই ছবি যারা ঘরের মধ্যে ঢুকায় রাখছেন এখনো, তাদের বিরুদ্ধেও লড়াই হবে। দ্রুত ছবি নামান, যদি তাদের মতোই পরিণতি আপনাদের দেখতে না চান। আমরা দেখছি গণহত্যায় অভিযুক্ত শেখ পরিবারের কাউকে এখনো গ্রেফতার করা হয়নি, উল্টো শেখ মুজিবের ছবি টাঙ্গায় রাখা হয়েছে। গণহত্যায় অভিযুক্ত ব্যক্তির বাপের ছবি কিভাবে থাকে? এবং শেখ মুজিব নিজেও বাংলাদেশের গণতন্ত্র হত্যার সঙ্গে অভিযুক্ত ব্যক্তি, সদ্য স্বাধীন দেশের গণতন্ত্র হত্যা করেছে, খুন করেছে। তার ছবি টাঙ্গায় কেন রেখেছেন? সে মোটেও জাতির পিতা নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন এই মারপিটের সাথে এবং হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আছে। এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, আমরা পরিশেষে বলতে চাই, হত্যাকাণ্ডের সাথে যে জড়িত থাকুক, সে ছাত্রলীগ হোক বা ছাত্র সমন্বয়ক হোক, যেই হোক, আমরা তাদের কঠিন বিচার চাই। আপনারা যদি এই কঠিন বিচার চান, তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিন, এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।